প্রিয় দর্শক, আমাদের দেশে কিন্তু খুব কমন একটি সিনারিও আমরা রোগীদের ভিতরে দেখতে পাই যে পায়ুপথ দিয়ে রক্ত গেল মানে আমরা কিন্তু ধরে নিই আমাদের পাইলস হয়েছে। আসলে কি বিষয়টি সঠিক? কখন আমরা পাইলস বলবো? আর দর্শক, এই পাইলস নিয়েও কিন্তু নানাবিধ কনফিউশন, কখন অপারেশন প্রয়োজন, কখন অপারেশন প্রয়োজন নয়, কখন চিকিৎসা প্রয়োজন, কখন চিকিৎসা প্রয়োজন নয়, বা অপারেশন করলেই বা ঠিক থাকবো কিনা বা সুস্থভাবে কি লাইফটা লিড করতে পারবো, এই যে নানাবিধ কনফিউশন রয়েছে, এই কনফিউশনগুলো নিয়ে আজকে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আছি আমি ডক্টর এজিব লাবণ। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন সার্জন, সাথে আছেন জেনারেল ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল শাহিন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। আপনাকেও স্বাগত, সেই সাথে বৈশাখী টেলিভিশন যারা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগত। স্যার, প্রথমে যেটা বলছিলাম যে আমাদের দেশে কিন্তু এটা খুব কমন সিনারিও, আপনার প্রতিদিন প্র্যাকটিস লাইফে স্যার ফেস করছেন যে পাইপথ দিয়ে রক্ত যে রোগীরা এসে বলছে স্যার আমার পাইলস হয়েছে। আসলে স্যার, এই পাইপথ দিয়ে রক্ত যাওয়ার ক্ষেত্রে যে সবাই যে ধারণা পাইলস হচ্ছে, তো কখন পাইলস হয়েছে কখন হয় নাই, সাধারণ মানুষদের উদ্দেশ্যে যদি একটু বুঝিয়ে বলতেন। ব্যাপারটা আসলে এরকমই, আমাদের কাছে যখন সবাই এসে বলে যে কি হয়েছে, পাইলস হয়েছে, এদের অনেককেই কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে পরে যেটা দেখতে পাই আসলে সে ক্যান্সারে ভুগছে। অর্থাৎ পায়ুপথে রক্ত গেলেই আমাদের সাধারণ মানুষজন মনে করছেন তার পাইলস হয়েছে, এবং এটা মনে করে উনি পাড়ার ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে খেয়ে রক্ত বন্ধ করে বসে থাকছেন। কখন ডাক্তারের কাছে আসছেন? যখন উনি মরতে বসেছেন ঠিক তখন ডাক্তারের কাছে আসছেন, যখন আসলে আমাদেরও আর খুব বেশি কিছু করার থাকে না। এই ভুল ধারণাটা ভাঙার জন্যই আসলে সবারই জানা উচিত যে পাইলসের রক্তক্ষরণ কেমন, ক্যান্সারের রক্তক্ষরণটাই বা কেমন, বা কি কি কারণেই রক্ত যায়। প্রথমেই বলে নিচ্ছি যে পায়ুপথে রক্তক্ষরণ মানেই কিন্তু পাইলস নয়। পায়ুপথে রক্ত যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলস। এছাড়া অ্যানাল ফিশার আছে, ফিস্টুলাতেও যেতে পারে, রেকটামে পলিপ হয় সেটা থেকেও যেতে পারে, আলসারেটিভ কলাইটিস বা বিভিন্ন রকম কারণ আছে, এবং পায়ুপথের ক্যান্সার থেকেও কিন্তু রক্ত যায়। আসুন আমরা জেনে নিই যে দর্শকরা কিভাবে বুঝতে পারবে যে কোনটা পাইলসের জন্য কোনটা ক্যান্সারের জন্য। পাইলসের রক্তটা একদম টকটকে লাল হয় এবং এই রক্তক্ষরণে কোনো ব্যথা বেদনা কিছুই থাকে না। সাধারণত পায়খানা বা মলত্যাগ করার পরে পায়খানার রাস্তা থেকে ফোঁটা 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 ফোঁটা, অনেক সময় বলে একদম তীরের বেগে জেট ফ্ল্যাশ করে রক্ত পড়ছে। অনেকে এসে বলে স্যার মুরগি জবাই করলে যেরকম রক্ত পড়ে ঠিক সেইভাবে রক্ত পড়ছে, এটা হচ্ছে পাইলস। আর ক্যান্সারের যে রক্তক্ষরণটা, সেই রক্তক্ষরণটা হচ্ছে এটাতেও সাধারণত কোনো ব্যথা থাকে না, কিন্তু এই রক্তটা এত তরতাজা লাল না এবং ফোঁটা ফোঁটা পড়বে না। এটা পায়খানার সাথে মলের সাথে মিশে পড়ে এবং এটার সাথে প্রচুর পরিমাণ যে সাদা সাদা মিউকাস যেটাকে আমরা বলি বিজল বিজল, এইটা মিশ্রিত থাকে। পায়খানার রাস্তার ক্যান্সার ব্যথা নিয়ে তখনই প্রেজেন্ট করে যখন এটি একবারে শেষ পর্যায়ে, অর্থাৎ আশপাশের মাংসপেশিগুলো যখন ধরে ফেলে তখন। আর আরেকটা বোঝার ব্যাপার হচ্ছে অ্যানাল ফিশার এবং পাইলসের মধ্যে পার্থক্য যদি দর্শকরা করতে চান, তাহলে অ্যানাল ফিশারের পেইন থাকবে, মানে ব্যথা থাকবে, সেই সাথে রক্তক্ষরণ থাকবে। কখনো কখনো এই রক্তটা মলের গায়ে একটা সাদা এরকম লাল এরকম দাগ আকারে থাকে, কখনো কখনো টিস্যুতে লেগে থাকে। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে টয়লেট করার পরেও অনেকক্ষণ ধরে জ্বালাপোড়া করতে থাকবে। ব্যাস, এগুলো সাধারণ ব্যাপার। আমি বলবো নিজে নিজে ডাক্তারি না করে সবাইকে যে আমাদের কাছে আসতে হবে তেমনটি নয়। বাড়ির আশপাশে বিশেষজ্ঞ ডাক্তার, সার্জন অবশ্যই আছেন। এই রকম লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের শরণাপন্ন হবেন, যাতে করে সঠিক রোগটি সময় মতো নির্ণয় করা যায়। স্যার, আমরা খুব সুন্দরভাবে পার্থক্যগুলো বুঝতে পেরেছি, আসলে খুব সুন্দরভাবে। এখন একটু আসতে চাই যে পাইলসের এই লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের চেম্বারে আসেন, সাধারণত কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়? আপনাকে বলে রাখি, পাইলস রোগ নির্ণয় করার জন্য কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। এটি আমরা চেম্বারে দেখে, পায়খানার রাস্তায় প্রক্টোস্কোপি নামে একটা পরীক্ষা আছে যেটা আমরা চেম্বারেই করে থাকি, এটার জন্য আলাদা কোনো চার্জও নেওয়া হয় না, কিছুই না। এটা করে কিন্তু শতভাগ নিশ্চিতভাবে পাইলসের এই রোগ নির্ণয় করা সম্ভব। খুব কম কিছু ক্ষেত্রেই হয়তো অন্যান্য রোগ আছে কিনা সেটা যাচাই বাছাইয়ের জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। আর পরীক্ষা নিরীক্ষা লাগে হচ্ছে যদি অপারেশনে যেতেই হয়, সব ক্ষেত্রে যেতে হয় না, যদি যেতেই হয় তখন অপারেশনের আগে
চেক আপগুলো করে নিতে হয়। অর্থাৎ স্যার একজন সার্জন কিন্তু নিজেই বুঝতে পারবেন যে রোগীর আসলে পাইলস হয়েছে কিনা। অবশ্যই যেটা আমরা বোঝাটা যারা খুবই সহজ। সবসময় এখানে এগুলো একটা ভুল দেখি। ধারণা রয়েছে। জি স্যার একটু আসতে চাই যে পাইলস আমাদের হয়তো বা রোগটা ডায়াগনোসিস হলো রোগটা পাইলস হয়েছে এবং গ্রেডিংও অনেক আছে, স্টেজ আছে, তো এই যে কখন অপারেশন প্রয়োজন হয়, কখন আসলে অপারেশন প্রয়োজন হয় না, এটা সাধারণ রোগীরা বুঝবে কি? জি, সাধারণ মানুষের জন্যই আমি আমাদের দর্শকদের জন্য যারা বৈশাখী দেখছেন তাদের জন্য বলছি, পাইলস হলেই যে অপারেশন করতে হবে তেমনটি কিন্তু নয়। পাইলসের চিকিৎসা ওষুধের মাধ্যমেও সম্ভব এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফার্স্ট ডিগ্রি বলি আমরা এবং সেকেন্ড ডিগ্রি, এই পাইলসগুলো কিন্তু ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে চিকিৎসকের কাছে আপনাকে প্রথমেই আসতে হবে। আপনি যদি একেবারে শেষ স্টেজে এসে বলেন যে এখন আমাকে ওষুধে ভালো করে দেন, সেটা অনেক সময় সম্ভব হয় না। সুতরাং সচেতনতা সবার আগে দরকার, রোগ নির্ণয়ের, রক্তক্ষরণের কারণ নির্ণয় সবার আগে দরকার, অবশ্যই। তারপর ওষুধ খেয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে পাইলস কিন্তু ওষুধে চিকিৎসা করা সম্ভব। অর্থাৎ স্যার আর্লি আসলে তার কিন্তু পাইলস এত বিড়ম্বনার শিকার হচ্ছে না, অপারেশনের প্রয়োজন হচ্ছে না। একটু আসতে চাই যে অনেকে বিভিন্ন ধরনের অপারেশনের কথা বলেন, তো পাইলসের ক্ষেত্রে স্যার আপনি কোন অপারেশনটাকে প্রেফার করেন? আসলে আমরা মানে মেডিকেল সায়েন্স যেটা বলে যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এই পাইলসের ক্ষেত্রে আজও পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলে কিছু নেই। যেমন পিত্তথলিতে পাথর হইলে পিত্তথলি ফেলে দেওয়া, কোলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া, পাইলসের ক্ষেত্রে এই ধরনের কোনো চিকিৎসা আজও পর্যন্ত নেই। আপনি যে চিকিৎসার কথাই বলবেন তার অল্প কিছু পার্সেন্টেজ হলেও কিছু মানে ড্রব্যাক আছে, যের জন্য কিনা আমরা আসলে ওই রোগীটার জন্য কোনটা সঠিক হবে সেইভাবে সিলেক্ট করে মেথডগুলো দেখি। বিভিন্ন রকম আছে, যেমন ধরেন সেই পুরনো আমলের যে ছুরি কাঁচি দিয়ে পাইলস অপারেশন করা, হেমোরয়েডেক্টমি, এটাও আছে। আবার এখন আমরা যেটা লঙ্গ অপারেশন বলি, মেশিন দিয়ে যেটা করি সেটাও আছে, লেজার করা হয়, ইনফ্রারেড ফটোকোয়াগুলেশন আছে, সেটাও করা হয়। সুতরাং বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে, এক একটা প্রসিডিওর এক এক ক্ষেত্রে প্রযোজ্য এবং এক একটা প্রসিডিওরের সাকসেস রেটও কিন্তু এক এক রকম। যেমন কারো কারো হয়তো প্রলাপস হয়ে বাহিরে বের হয়ে আছে, তার জন্য তো সব স্টেজের সব অপারেশন প্রযোজ্য নয়। অবশ্যই স্যার। স্যার আপনি যেটা বলছিলেন যে আগের যুগে এক ধরনের অপারেশন করা হতো, এখন বর্তমানে আধুনিক লঙ্গ বা লেজার করা হচ্ছে। এই যে আধুনিক অপারেশনগুলো করা হচ্ছে, বিশেষ করে লঙ্গ অপারেশনের সুবিধাগুলো কি কি? লঙ্গ অপারেশনের সুবিধা হচ্ছে এখানে মলদ্বারের বাহিরে কোনো কাটাছেঁড়া থাকে না। আচ্ছা। পুরো কাজটাই হয় 3 থেকে 4 সেন্টিমিটার ভিতরে, যার ফলে অপারেশনের পরে এই রোগীর কিন্তু ব্যথা বেদনা এগুলো থাকে না এবং গরম পানিতে বসে সেক নেওয়া, হিপ বাত নেওয়া এগুলোর কোনো কিছু থাকে না এবং বাহিরে কোনো ক্ষত থাকে না বিধায় সেখানে রেগুলার যে ড্রেসিং করা এগুলোর কোনো কিছু থাকে না এবং রোগীরা সাধারণত আজকে অপারেশন করে পরের দিনই বাসায় চলে যায় এবং খুব আর্লি অফিসে যাওয়া, হসপিটাল স্টে আগের মতো অনেকদিন বেশি দিন থাকার প্রয়োজন হয় না। জি স্যার, এটা একটা বড় সুবিধা আমি মনে করি, কারণ আসলো রোগী হয়তো বা 2-3 দিনের ভেতরে সে আবার নর্মাল লাইফ লিড করছে, চলে যেতে পারে। সো এটা আসলে তাহলে ওই অপারেশন কিন্তু আসলে ভয়ের কারণে বা চিন্তার কারণ নেই। সাধারণ মানুষ যেটাকে ভয় পায় যে পায়ুপথের অপারেশন মানেই তারা হয়তো বা সাধারণ লাইফে ফিরতে পারবে না। স্যার আমার অনুষ্ঠানের শেষের দিকে একটু সাধারণ মানুষদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে রক্তক্ষরণ সেটা শরীরের যেখানেই হোক একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং রক্তক্ষরণকে কখনোই আপনারা অবহেলা করবেন না এবং রক্ত বন্ধ করা সহজ, আপনি পাড়ায় ওষুধের দোকান থেকে ওষুধ খেলে রক্ত বন্ধ হবে, কিন্তু আপনি ভুল যেটি করলেন সেটি হচ্ছে এই রক্তক্ষরণের কারণটি আপনি নির্ণয় করলেন না। তাতে করে হবে কি, এই 2 সপ্তাহ পরে যখন আবার হবে ততদিনের রোগটা আরও বেড়ে যাবে। সুতরাং শুরু থেকেই একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন, সঠিক রোগ নির্ণয় করবেন, তারপর সেটার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেবেন, তাহলেই ভালো থাকা যাবে। শুরুতে চিকিৎসা নিন, ভালো থাকুন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আলোচনা। দর্শক আশা করি বুঝতে পেরেছেন পাইলস নিয়ে কিন্তু ভয়ের কিছু নাই। আমাদের রোগীদের উচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সঠিক রোগ বাছাই করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা। দর্শক আমরা নিজ নিজ জায়গায় সতর্ক হই, ভালো থাকি, সুস্থ থাকি এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকি। খোদা হাফেজ।